আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, প্রিয় অভিভাবক এবং সম্মানিত সহকর্মীবৃন্দ, যেখানে বসে কিশোর বাতায়ন ফেসবুক পেজের মাধ্যমে আজকের এই ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা প্রথম পত্রের 13 এবং 14তম লেকচারটি দেখছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোলাম কিবরিয়া খন্দকার, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, গরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজ, দাউদকান্দি, কুমিল্লা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? একটা অনিবার্য কাজের কারণে গত ক্লাসটি যে গতকালকে সকাল 10টায় যে ক্লাসটি ছিল আমাদের 14তম লেকচার, সেটি আমরা নিতে পারিনি, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আর আজকে আমরা গতকালকের ক্লাসটির যে অংশ বিশেষ এবং আজকের নতুন লেকচার, যেটা কোম্পানি সংগঠনটা দিয়ে আজকে আমরা তোমাদের জন্য ক্লাসটি সাজিয়েছি। অর্থাৎ গতকালকে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন করার কথা ছিল অংশীদারি ব্যবসায় থেকে, সেটা হয়তো যে সম্ভব হবে না, কিন্তু আজকে আমরা সেখান থেকে যেই অতিরিক্ত বাকি যে অংশটুকু ছিল অংশীদারি ব্যবসায় সর্বশেষ ক্লাসের, সেটি আমরা একটু আলোচনা করে তারপর কোম্পানি সংগঠনে প্রবেশ করব। অর্থাৎ আজকে দুইটা ক্লাসে আমরা টাচ করব, কারণ আমাদের সময় সীমিত এবং সিস্টেমেটিক ওয়েতে আমাদেরকে এগুচ্ছে, শিডিউল অনুপাতে আমাদেরকে এগুতে হবে, সেজন্য কোথাও কোনো গ্যাপ দেয়া সুযোগ নেই, কিন্তু বিভিন্ন সমস্যা তো হতেই পারে। তো আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, তো তোমরা আশা করি যে ভালো আছো। শীত এসে গেছে প্রকৃতিতে, সকালবেলা নিশ্চয় অনেক কষ্ট করে ঘুম থেকে উঠতেছো, কিন্তু উঠতেই হবে, কারণ জীবনের জন্য আমাদেরকে দৌড়াতে হবে, জীবনের জয়গান সকাল থেকে শুরু করতে হবে, এবং সেটা যাতে কিবরিয়া স্যারের ক্লাসের মাধ্যমে শুরু হয় দিনের, এবং কিশোর বাতায়ন ফেসবুক পেজের মাধ্যমে শুরু হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটু দেখে আসি যে ভার্চুয়াল ক্লাসরুমে তোমরা কে কে অপেক্ষা করছো। দেখি আমার প্রিয় শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, টেকনাম থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যে যেখান থেকে তোমরা জয়েন করেছো, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আর তোমরাও তোমাদের অবস্থানটা জানান দাও এবং কমেন্ট বক্সে লিখো তোমাদের নাম, কলেজ নেম, এছাড়া যে তোমরা কোন কলেজে আছো, এবং সাথে সাথে শেয়ার করে অন্য বন্ধুদেরকে কানেক্টেড করে দিবে। অর্থাৎ ভার্চুয়াল ক্লাসকে সফল করার জন্য এটা যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মাধ্যম, সেটা যে নিজে দেখবে এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবে, এবং তার জন্য সাথে সাথে আমরা শেয়ার করব। আচ্ছা, আমি একটু ভার্চুয়াল ক্লাসরুমটা একটু ঘুরে আসি। কিশোর বাতায়নের আজকের যে ভার্চুয়াল ক্লাসরুমে আমরা দেখি যে একটু কে কে আছো। আর তোমরা একটু জটপট লিখে ফেলো কে কোথায় থেকে আছো, এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। আমরা আজকে দুটি ক্লাস করব, সুতরাং আমাদের কাজটা একটু বেশি, সেই জন্য একটু মনোযোগ দিতে হবে, একটু থাকতে হবে সময়, কেমন? হ্যাঁ, মাত্র 3টা শেয়ার হয়েছে, এটা একটা কথা হলো? তোমরা একটু প্লিজ একটু শেয়ার করো। হ্যাঁ, চারিদিক থেকে প্রায় 101 জনের 202টি চোখ আমার দিকে। হ্যাঁ, আমি সম্মানিত বোধ করছি, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে এই যে কোভিড মহামারীতেও যে আমাদের কোনো ক্লাসটি বন্ধ হয় নাই এবং আমরা সেটা করতে পারছি। আমি আমার গরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজ ফেসবুক যে গ্রুপ আছে সেখানে একটু শেয়ার করে দিচ্ছি কিবরিয়া সার্চ ম্যানেজমেন্ট ক্লাসেস। তোমরা জানো যে আমার একটি পেজ আছে কিবরিয়া সার্চ ম্যানেজমেন্ট ক্লাসেস নামে, এবং সেখানে প্রত্যেকটি ক্লাস, ব্যবস্থাপনার প্রত্যেকটি ক্লাস তোমরা পেয়ে যাবে অনায়াসে যে কোনো সময়। হ্যাঁ, সেটা অনুপাতে খুঁজবে। আজকে আমাদের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা প্রথম পত্রে 14 এবং 15তম ক্লাস, অর্থাৎ অংশীদারির শেষ আর কোম্পানি সংগঠনের প্রথম ক্লাসটি। হ্যাঁ, ভিক্টোরিয়া ই-কমার্স ফোরামে একটু দিয়ে দিচ্ছি, শেয়ার করছি। হ্যাঁ, দেখি কে কোথায় থেকে জয়েন করেছ তোমরা, দেখতে পাচ্ছি। দেখছি মোহাম্মদ আব্দুর রহমান নীলফামারী গভর্নমেন্ট কলেজ থেকে, মোহাম্মদ উসামা, সুরাইয়া আক্তার সিনথিয়া, সাদিয়া ফ্রিনিফা আছে, সাদমান সাকিব। হ্যাঁ, সবাইকে আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখছেন মমতা নিজম এবং মোহাম্মদ শামীম হোসেন। হ্যাঁ, সবাইকে স্বাগত জানাচ্ছি।
আছে আমাদের হুনুপা আক্তার বিথি কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ থেকে, ফয়সাল আহমেদ, হ্যাঁ পৃথ্বী ঘোষ, হ্যাঁ সোহরাওয়ার্দী কলেজ থেকে আমাদের উম্মে জাহানারা, ওয়ালাইকুম আসসালাম, নয়ন সরকার, শুভ সকাল। কেন আমি সবগুলো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? এটা একটু দেখতে অসুবিধাই হচ্ছে। মোহাম্মদ সাব্বির শিকদার, ডক্টর সেকান্দর আলী কলেজ শেরপুর থেকে, মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ থেকে মিজানুর রহমান রিহন, মোহাম্মদ ওসামা কক্সবাজার রামু গভর্নমেন্ট কলেজ থেকে, কচি বাহাদুর, হ্যাঁ রুদ্রদাস। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখতেছি প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী আমাদের সাথে, 1.5 শতাধিক ব্যক্তির চোখ আমার দিকে। তো সুতরাং খুব ভাল লাগছে যে তোমরা জানো যে ইতিমধ্যে আজকে ডিসেম্বরের 2 তারিখ শুরু হয়ে গেল, গতকালকে 1 তারিখ বিজয়ের মাস শুরু হয়ে গেল। সুতরাং এই 16 ডিসেম্বর 1971 সালে যে যুদ্ধটা শুরু হয়েছিল, 26শে মার্চ 1971, এই দীর্ঘ 9 মাসে রক্তক্ষয়ী যুদ্ধে কিন্তু আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা, পেয়েছি একটি মানচিত্র, হয়েছি একটা স্বাধীন জাতি, এবং সারা বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছে নতুন একটি ফুল ফুটেছে যে লাল সবুজের, সেই ফুলটার নাম হচ্ছে বাংলাদেশ। এবং সেই বাংলাদেশ হয়েছে বলে সেই 30 লক্ষ আমাদের আত্মীয় স্বজন সেখানে রক্ত দিয়েছে বলে আমরা বাংলাদেশ পেয়েছি, আমরা একটা সক্রিয় জাতি হিসেবে পৃথিবীতে আবির্ভূত হয়েছি। এবং সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তা আজকের এই দিনে আমি মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া 30 লক্ষ শহীদকে স্মরণ করছি, 2 লক্ষ মা বোন যারা ইজ্জত হারিয়েছে তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি হচ্ছে যে আমাদের বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর প্রতীক এবং প্রত্যেকটি বীর মুক্তিযোদ্ধাকে, যাদের প্রত্যক্ষ মানে যে সহযোগিতায় এবং যুদ্ধের কারণেই কিন্তু যে আমরা পেয়েছি একটি দেশ। সুতরাং সেই যেই মাসে আমরা স্বাধীনতা অর্জন করেছি, বিজয় অর্জন করেছি, সেই ডিসেম্বর এসে গেছে মনের মধ্যে। এবং সেজন্য কিবরিয়া স্যারও কিন্তু যে লাল জামাটাই পরেছি আজকে, যে এটা রক্তে, আমাদের শহীদদের রক্তের এটা হচ্ছে যে চিহ্ন, রক্তের রং এবং উদীয়মান সূর্যের রং। তো সুতরাং সুপ্রিয় শিক্ষার্থী যারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি বিজয়ের মাসের প্রারম্ভে। তাহলে আমরা এখন একটু ক্লাসে চলে যাচ্ছি। ক্লাসে যেতে হবে, আমরা একটু দেখি যে আমাদের আজকে 2টা ক্লাস একসাথে করতে হবে। সেটা হচ্ছে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা 4th অধ্যায়ে অংশীদারি ব্যবসায়ের সর্বশেষ ক্লাসটি। সেখানে আমাদের একটা টপিকস বাকি ছিল, সেটা হচ্ছে যে আমাদের সেটা অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন। তাহলে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন, অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন। তাহলে অংশীদারি ব্যবসায়ের যে বিলোপ সাধনটা হয় সেটা কিভাবে হয়, সেটা 5টা ধাপে হয়। সে ধাপগুলো আমরা কিভাবে প্রথম বলছি যে প্রথমে হচ্ছে সর্বসম্মতিক্রমে। 1 নাম্বার হচ্ছে সর্বসম্মতিক্রমে। তাহলে সর্বসম্মতিক্রমে কিভাবে? সর্বসম্মতিক্রমে হচ্ছে যে অংশীদারি, আমরা জানি যে একটা অংশীদারি ব্যবসায়ী সদস্যের সংখ্যা থাকে 2 থেকে 20 জন। যদি এটা ব্যাংকিং ব্যবসায় হয় তাহলে থাকে 2 থেকে 10 জন। আর এই সদস্যরা যদি 5 জনে মিলেই একটা অংশীদারি ব্যবসা স্থাপন করলো এবং সবাই সিদ্ধান্ত নিল যে আমরা আর ব্যবসাটা চালাবো না, তাহলে এটা বিলোপ সাধন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে সর্বসম্মতিক্রমে। 2 নম্বরে হচ্ছে বাধ্যতামূলক। তাহলে বাধ্যতামূলক বিলোপ সাধন কি? বাধ্যতামূলক হলো, যেমন 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী বাংলাদেশে অংশীদারি ব্যবসা গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। এবং কোনো কারণে দেখা গেল 1932 সালে অংশীদারি আইনে বলা হয়েছে কমপক্ষে 2 জন, কিন্তু এখন নতুন করে
যদি 2020 সালে বা 21 সালে যদি একটা নতুন সেটা সংশোধিত আইন যদি প্রস্তুত করা হয় আর সেখানে যদি বলে যে না 4 জনের নিচে হলে অংশীদারি ব্যবসা হবে না, মিনিমাম 4 জন, তাহলে দেখা যাচ্ছে যে এটা হয়ে গেছে, কিন্তু 2 জনে মিলে আগে করছিল সেটা অংশীদারি ব্যবসা হয়েছে, কিন্তু এখন বলছে যে নতুন আইনে বলা হচ্ছে যে 4 জন, তাহলে কিন্তু 2 জনে মিলে সেটা অংশীদারি ব্যবসা আর হবে না, এটা অটোমেটিক্যালি বাধ্যতামূলকভাবে এটা বিলুপ সাধন হয়ে গেল। তারা এটাকে অংশীদারির রূপে যদি দিতে চায়, ফরম্যাটে যদি নিয়ে আসতে চায়, তাহলে তাদেরকে 2 এর সাথে আরও 2 জনকে আনতে হবে নতুন আইনে। অথবা দেখা গেছে যে 2 জনে মিলে 1932 সালে অংশীদারি আইন অনুযায়ী 2 জনে মিলেই কেউ একটা ব্যবসা সংগঠন গড়ে তুললো, কিন্তু কোনো কারণে একজন মারা গেছে, তাহলে আর থাকে আরেকজন, তাহলে একজনে মিলে অংশীদারি ব্যবসা হয় না, তার মানে কি বাধ্যতামূলক বিলুপ সাধন ঘটল। 3 হচ্ছে বিশেষ কারণ। বিশেষ কারণে, তাহলে বিশেষ কারণগুলো কি? যদি কোনো অংশীদার মারা গেল, কোনো অংশীদারের দেউলিয়া হয়ে গেল, কোনো অংশীদার মস্তিষ্ক বিকৃত হয়ে গেল, অথবা কোনো অংশীদারের এমন কোনো সমস্যা হলো যেটার কারণে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়, যদি এরকম হয় তবে সেটাকে বলা হচ্ছে বিশেষ কারণে বিলোপ সাধন। এই অবস্থায় বিলোপ সাধন হতে পারে। 4, এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আছে সৃজনশীলের। বিজ্ঞপ্তির মাধ্যমে। তাহলে বিজ্ঞপ্তির মাধ্যমে বিলুপ সাধনটা কি? সেটা হচ্ছে 3 জন ক খ গ 3 জনে মিলে হয়তো যে একটা ফুলের দোকান দিল, অর্থাৎ অংশীদারি ব্যবসার ভিত্তিতে তাদের মধ্যে চুক্তি হলো, কিন্তু একটা পর্যায়ে যদি যে কোনো একজন যদি বলে যে আমরা এই ব্যবসা পথটা আর কন্টিনিউ করতে চাই না, তাহলে এটা বিলুপ সাধন হবে। হ্যাঁ, এখন হচ্ছে যে কি ব্যবসাটা আসলে বিলুপ সাধন হয়ে যাবে সাথে সাথে না, ব্যবসা তো হয়তো যে চলবে, বাকি 2 জনে যদি চালাতে চায় তাহলে 2 জনের মধ্যে নতুন চুক্তি করে তারা চালাবে, কিন্তু 3 জনের মধ্যে যে একটা অংশীদারি ব্যবসা ছিল সেটা কিন্তু বিলুপ সাধন ঘটে গেছে। সর্বশেষ হচ্ছে আদালতের মাধ্যমে। সর্বশেষ অবস্থা হচ্ছে আদালতের মাধ্যমে। তাহলে আদালতের মাধ্যমেও কিন্তু যে বিলুপ সাধন করা যায়, তাহলে আদালতের মাধ্যমে কখন যাবে? কোনো অংশীদার মস্তিষ্ক বিকৃতি ঘটে গেছে, তাহলে আদালতের মাধ্যমে যেতে হবে। আবেদনকারী অংশীদার ভিন্ন অন্য কোনো অংশীদার দেখা গেল যে সে তার কাজ করার মতো তার সামর্থ্য নাই, সম্পূর্ণভাবে সে প্রতিবন্ধিতা এমন হয়েছে যে তার পক্ষে অংশীদারি ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব নয়, তাহলে সেটা হতে পারে। এবং অংশীদারি ব্যবসায়ের প্রকৃতি বিবেচনায় প্রতিকূল প্রভাব পড়তে পারে কোনো অংশীদার এরূপ অভিযোগ যদি প্রাপ্ত হয়, যেমন অংশীদারদের মধ্যে এমন কোনো কাজ করছে যে কাজের কারণে এই অংশীদারি ব্যবসাটা আসলে আর রান করানো যাবে না, এমন কোনো খারাপ কাজ করে ফেলছে যেটা পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ভাইরাল হয়ে গেছে। তো ভাইরাল হয়ে যাওয়ার পরে কিন্তু যে আর এই অংশীদারি ব্যবসাটা খুব ভালোভাবে চলবে না, যদি এমন হয় তাহলে তারা আদালতের কাছে দ্বারস্থ হবে যে হ্যাঁ, আমরা অংশীদারি ব্যবসাটাকে বিলুপ সাধন করতে চাই। আবার কোনো অংশীদার ইচ্ছাকৃতভাবে অবিরাম যদি চুক্তি ভঙ্গ করেই চলে, এমনও হতে পারে যে 4 জনে মিলে করছে, কিন্তু একজন রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে এমন শক্তিশালী যে সে যা খুশি তা করে যাচ্ছে, যদি এমন হয় তাহলেও সমস্যা, এটাকে আমরা আদালতের মাধ্যমে বিলুপ সাধন করা যাবে। অথবা কোনো অংশীদার যদি অপর অংশীদারদের, আমরা জানি অংশীদারি ব্যবসায় অনায়াসে এর অংশটা অন্য কারো কাছে হস্তান্তর করা যায় না, অর্থাৎ পার্টনারশিপ হস্তান্তর করা যায় না। এখন কেউ কাউকে না জানিয়ে মিস্টার খয়ের কাছে, হচ্ছে তার ভাগিনার কাছে তার অংশটা যদি বিক্রি করে দেয়, এটা যদি পরবর্তীতে জানে, তাহলে অংশীদারি ব্যবসায় বিলুপ সাধন ঘটবে। হ্যাঁ, খকে নিয়ে নতুন করে করা যাবে, কিন্তু আগের যে অংশীদারিত্ব, কারণ অংশীদারি ব্যবসায়ের জন্ম হয় চুক্তির মাধ্যমে, সেই জন্য বলা হয় যে চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। আবার কখনো পরিস্থিতি এমন হয় যে এই প্রতিষ্ঠানটা শুধুমাত্র লসে দিয়ে যাচ্ছে, এখন এই লস যদি দিয়ে যায়, যদি দেখা যায় যে লসটা রিকভারি করা যাবে না, তাহলে এই ব্যবসাটা কিন্তু যে পরিচালনা করা আর উচিত হবে না। এবং তাহলে এটা কিভাবে বিলুপ সাধন হবে? তখন এটা আদালতের দ্বারস্থ হয়ে বলবে যে না, আমরা আসলে যে এই ব্যবসাটা পরিচালনা করতে পারছি না, যতই করি ততই লস হচ্ছে, ভবিষ্যতে লসের মাত্রাটা আরো বেশি হবে, তাহলে আমরা এখন এটা বন্ধ করে দিতে চাই, তখন আদালতের অনুমতি নিয়ে তারা বন্ধ করতে পারবে। এছাড়া এইগুলো ছাড়াও অন্য কোনো কারণেও এটা
সর্বশেষ কারণটা হচ্ছে যে এই উপরোক্ত কারণগুলো ছাড়া অন্য কোনো কারণে আদালত যদি মনে করে যে অংশীদারি ব্যবসাটা দেশ এবং দশের জন্য ক্ষতিকর, অংশীদারদের জন্য ক্ষতিকর, তাহলে আদালত সেটা বন্ধ করার অনুমতি দিতে পারে। ঠিক আছে, তোমরা একটু থাকো, আমি একটু দেখছি, একটু খুব গরম লাগছে তো সেই জন্য একটু ফ্যানটা একটু দিচ্ছি। ফ্যানটা দিয়ে দিলাম। দেখি আমাদের সাথে এর মধ্যে কানেক্টেড কারা কারা আছে। হ্যাঁ, ফরিদা আকরাম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। রাকিবুল হাসান মুন্না, হ্যাঁ বাংলাদেশ, হৃদয়ে বাংলাদেশ। কেমন আছে আমাদের সোনিয়াতুল, ওয়ালাইকুম আসসালাম। সাদমান সাকিব, হ্যাঁ ইনিতা তাবাসুম, এতক্ষণে তুমি এসছো, হ্যাঁ তোমাকে তো শোকজ করা দরকার। হ্যাঁ, আবু তাহের, আদালতের নির্দেশে বিলোপ সাধন, আব্দুর রহমান, কোচি বাহাদুর আছে, মোহাম্মদ আবু সাইদ, তাসনিম আলম আকাশ, মুনতাবি নিজুম আছে, মোহাম্মদ ওসামা, মোহাম্মদ রাকিব সর্দার, সাবিয়া তাবাসুম, হুনুফা আক্তার। বিথি, তুমি চমৎকার বলেছ, আমরা কেউ যদি অপ্রয়োজনীয় কমেন্ট না করি তাহলে অনেক ভালো হয়। গুড। রাজু আহমেদ, যদি আমরা অপ্রয়োজনীয় এবং বাজে কেউ যদি আমরা কমেন্ট করে তাহলে আমরা কিন্তু সাথে সাথে তাকে রিমুভ করে দিব এবং ব্লক করে দিব। কেমন? তো সুতরাং আমরা পড়াশোনা করার জন্য আসছি এখানে, আমরা যাতে একটা ক্লাসের শিষ্টাচার সেটা যাতে আমরা মানি সবাই। হ্যাঁ, মুনতাবি নিজুম আছে, রাকিব মাহমুদ, লেট হয়ে গেল অসুবিধা নাই, লেট ইজ বেটার দেন নেভার, অর্থাৎ যদি মোটে না আসার থেকে একটু দেরিতে আসাটাও ভালো। তুমি আসছো, তোমাকে অনেক ধন্যবাদ। ফয়সাল আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ রিয়াদ, ভালো আছি। তাইবা কবির, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আবু তাহের, মোহাম্মদ ওসামা, কেন আহারে বলছো কেন? মোহাম্মদ আব্দুর রহমান আছে, আমাদের ইনিতা তাবাসুম আছে। হ্যাঁ, ওই যে তোমরা একটু অনেকে, রাইসা জান্নাত জুই কি দিয়েছো এটা, কোচি বাহাদুর, রাকিবুল হাসান মুন্না, হ্যাঁ একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার, আমাদের অহংকার, কিশোর বাতায়নের অহংকার। কে? বাংলাদেশ। বাংলাদেশ কি? লাল সবুজের পতাকা। এখন বাংলাদেশ এখন এমার্জিং টাইগার, উদীয়মান ব্যাঘ্র দক্ষিণ এশিয়ার, এবং অনেক ক্ষেত্রে ভারতের থেকেও আমাদের কিন্তু অর্থনৈতিক সূচকে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের প্রতিবেশী দেশগুলোর থেকে। সুতরাং বাংলাদেশ নিয়ে গর্ব করার মতোই, বাংলাদেশকে চিনবে সবাই, বাংলাদেশকে আমরা হৃদয়ে ধারণ করি, বাংলাদেশকে আমরা ভালোবাসি, দেশকে ভালোবাসি। এবং তাইলে বলা হয়েছিল, আচ্ছা প্লেটোকে বলা হয়েছিল সর্বোচ্চ দেশপ্রেম কি? কি উত্তর দিয়েছিল জানো? তিনি উত্তর দিয়েছিলেন, নিজের কাজটি সর্বোত্তমভাবে করাটাই হচ্ছে সর্বোচ্চ বা সর্বোত্তম দেশপ্রেম। অর্থাৎ আমি আমার ক্লাসটা যে করছি এটা যদি আমি সেরাটা যদি আমি দেই, এটাই হচ্ছে দেশের প্রতি দায়িত্ববোধ, এটাই দেশপ্রেম। তার মানে তাহলে একদম সোজা, তুমি যে তোমার এখন পড়াশোনা করা দরকার, তোমার কাজটি সর্বোত্তমভাবে করা, অর্থাৎ পড়াশোনাটা সর্বোত্তমভাবে করাটাই হচ্ছে সর্বোত্তম দেশপ্রেম। তোমার এবং আমার হাত থেকে যাতে দেশের প্রত্যেকটি সম্পদ রক্ষা পায় এবং সেটা যাতে যে সংরক্ষিত হয়, ভালো থাকে, আমার আশেপাশের প্রতিবেশী যাতে আমার কাছ থেকে ভালো থাকে, এটাই হচ্ছে যে কি দেশপ্রেম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অংশীদারি ব্যবসাটা শেষ করে ফেললাম। আজকে আমরা আমাদের 14 এবং 15 দুটা ক্লাসের টপিকসগুলো আমরা আজকে আলোচনা করছি। অংশীদারি ব্যবসায় যতটুকু একটু বাকি ছিল সেটা আমরা আজকে শেষ করে ফেললাম। এখন আমরা চলে যাচ্ছি কোম্পানি সংগঠন। আচ্ছা বলো তো, কোম্পানি সংগঠন কত সালের আইন অনুযায়ী গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়? কোম্পানি সংগঠন কত সালের আইন অনুযায়ী গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়? কে বলতে পারো দেখি? কমেন্ট বক্সে একটু লিখো। বাংলাদেশের কোম্পানি সংগঠন কত সালের আইন অনুযায়ী গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়? হ্যাঁ, তাইবুর সাজেদ তামিম বলছো, স্যার আমরা 21 ব্যাচের অনেক স্টুডেন্ট ক্লাস করি, আমাদের পরীক্ষার আগে আপনার কাছ থেকে ম্যানেজমেন্ট শেষ করা সম্ভব? হ্যাঁ সম্ভব, ইনশাল্লাহ হয়ে যাবে, অসুবিধা হবে না। কেমন? হ্যাঁ, উম্মে হাবিবা অনেক ধন্যবাদ। সুমাইয়া ফেরদৌস, রাকিব মাহমুদ, ঠিক আছে। 93 কে লিখছে? এটা মনে হয় যে তার জন্মসাল লিখে দিছে নাকি তার বড় ভাইয়ের জন্মসাল লিখে দিছে। সুমাইয়া ফেরদৌস 1993 কি? জি
আসসালামু আলাইকুম শহীদ ভাই, শহীদুল ইসলাম, ছোট শরীফপুর ডিগ্রি কলেজের প্রথিতযশা শিক্ষক। তিনি আমাদেরকে দেখছেন, ওনাকে স্বাগত জানাচ্ছি। রাকিবুল হাসান মুন্না 1994, ঠিক আছে। ফয়সাল আহমেদ 1934 কই পাইলা? না, এই যে মোহাম্মদ ওসমা, এই যে ভুল পাচ্ছ, এই জন্য ভুল বলছ। তাহলে আমরা একটু দেখি কোম্পানি সংগঠন কত সালের আইন অনুযায়ী গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। যখন 1994 সালে বাংলাদেশ হওয়ার পরে প্রথম কোম্পানি সংগঠনে একটা অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংশোধনী এনে নতুন করে আইন করা হয়, যৌথ মূলধনী কোম্পানি অ্যাক্ট 1994। এর আগে আমরাও যখন 1994-তে যখন প্রথম ভর্তি হয়েছি তখন আমরা পড়তাম যে কোম্পানি আইন হচ্ছে 1913 সালের। তাহলে আগে ছিল 13, বর্তমানে হচ্ছে 1994। মনে থাকবে তো? যারা ভুল লিখেছ তারা কিন্তু যে শুদ্ধ করো। তাহলে 1932 হচ্ছে অংশীদারি আইন, আর কোম্পানি আইন হচ্ছে 1994। এটা আসে, প্রায় আসে। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি যে কোম্পানি আইন কাকে বলে। আমরা তোমাদের একটু জানার জন্য কয়েকটা সংখ্যা আমরা লিখছি। সেটা হচ্ছে 1902 থেকে 50, শুধু লিখছি 2, আবার 3, আবার লিখছি 7। এগুলো কিছু ম্যাজিক ওয়ার্ড আমাদের কোম্পানি সংগঠনের জন্য, ম্যাজিক ওয়ার্ড। তাহলে এই ম্যাজিক ওয়ার্ডগুলো কি, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। আমরা লিখেছি 2 থেকে 50, আমরা লিখেছি 2, আমরা লিখেছি 3, আমরা লিখেছি 7। কোম্পানি সংগঠন আমরা বলছি 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী এই সংগঠনটা গড়ে ওঠে। যেমন স্কয়ার হসপিটালস দেখো তোমরা, বসুন্ধরা, যমুনা, যেগুলো শেষে লিমিটেড থাকে অথবা প্রাইভেট লিমিটেড কথাটি থাকে, এগুলো সবগুলোই হচ্ছে কোম্পানি সংগঠন। তোমরা ঢাকা শহরে যারা থাকো অথবা জেলা শহরে যারা থাকো তারা দেখবে বিভিন্ন হাসপাতালের নামের শেষে লিমিটেড কথাটি থাকে। কি থাকে? লিমিটেড। তাহলে এই লিমিটেড কথাটা থাকলে ধরে নিবা যে এটা কোম্পানি সংগঠন। আর যদি বলা হয় যে লিমিটেড, বনলতা লিমিটেড, তাহলে আমি ধরে নিব যে এটা 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। আবার এখানে কোথাও থাকে লিমিটেড আর কোথাও থাকে প্রাইভেট লিমিটেড। কি থাকে? প্রাইভেট লিমিটেড। তাহলে আমরা একটু ক্লিয়ার হই, যৌথ মূলধনী কোম্পানি 2 ধরনের। যৌথ মূলধনী কোম্পানি আছে 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে লিমিটেড, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড। অর্থাৎ এটাকে বলা হচ্ছে লিমিটেড, যেটা এটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, আর যার সাথে প্রাইভেট থাকে এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। মনে রাখতে হবে পাবলিক লিমিটেড কোম্পানির সাথে পাবলিক কথাটি থাকে না, কিন্তু প্রাইভেট লিমিটেডের সাথে প্রাইভেট কথাটি থাকে। তাহলে প্রাইভেট থাকলে এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর প্রাইভেট পাবলিক কিছুই যদি না থাকে, শুধু লিমিটেড থাকে, তাহলে আমরা এটাকে ধরে নিব পাবলিক লিমিটেড কোম্পানি। ঠিক আছে? তাহলে আমরা এই সংখ্যাটা কি দিয়েছি? 2 থেকে 50। তাহলে 2 থেকে 50 হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা। শেয়ার হোল্ডার হচ্ছে 2 থেকে 50, সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ হচ্ছে 50 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার সংখ্যা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে যে 7। পাবলিক লিমিটেড কোম্পানি সর্বনিম্ন হচ্ছে যে 7 এবং সর্বোচ্চ হচ্ছে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। চলো আমরা একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে একটা হচ্ছে যে প্রাইভেট লিমিটেড, আর একটা হচ্ছে শুধু লিমিটেড। তার মানে এটা হচ্ছে যে পাবলিক, এটাকে বলা হচ্ছে প্রাইভেট, আর এটা হচ্ছে পাবলিক। তাহলে এটাকে আমরা লিখছি প্রাইভেট, আর এটা হচ্ছে পাবলিক। তাহলে দুটেই লিমিটেড থাকে। তাহলে প্রাইভেটের বেলায় প্রাইভেট লিমিটেড কথাটি থাকে, পাবলিকের বেলায় শুধু লিমিটেড কথাটি থাকে। প্রাইভেটের বেলায় সদস্য সংখ্যা হচ্ছে 2 থেকে 50, আর পাবলিকের সদস্য সংখ্যা হচ্ছে 7 থেকে সর্বোচ্চ সংখ্যা আনলিমিটেড।
অর্থাৎ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। আবার প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন পরিচালক সংখ্যা হচ্ছে 2, আর পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন পরিচালক সংখ্যা হচ্ছে 3। কনসেপ্ট ক্লিয়ার? আবার প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, শেয়ার হস্তান্তর, আর পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। এই যোগ্য বা যোগ্য নয় কথাটা বলেছি, এটা হচ্ছে যে হস্তান্তরযোগ্য নয় আর হস্তান্তর। আচ্ছা, তারপরে আমি একটু লিখে দিচ্ছি তোমরা বোঝার সুবিধা। হস্তান্তর যোগ্য নয় আর এটা হচ্ছে যে হস্তান্তর যোগ্য। তাহলে এই বিষয়গুলো যদি থাকে, কিন্তু মনে রাখতে হবে যে দুটেই কিন্তু 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত। দুটারে কিন্তু যে স্মারকলিপি আছে, মূল দলিল হচ্ছে স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলী। কি এটা কিন্তু দুইটারে আছে, স্মারকলিপি প্রাইভেট লিমিটেডেরও আছে, পাবলিক লিমিটেডেরও আছে। পরিমেল নিয়মাবলী প্রাইভেট লিমিটেডেরও আছে, পাবলিক লিমিটেডেরও আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা একটু যদি এগুলোকে কাস্টমাইজ করি, আমরা যদি চিন্তা করি তাহলে কোম্পানি সংগঠন কাকে বলে, যদি এখন যদি জিজ্ঞেস করা হয় কোম্পানি সংগঠন কাকে বলে, তাহলে আমরা বলবো 2 বা ততোধিক ব্যক্তি অথবা কতিপয় ব্যক্তি মূলধন সরবরাহ করে, যৌথভাবে মূলধন সরবরাহ করে। কতিপয় ব্যক্তি যৌথভাবে মূলধন সরবরাহ করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী যে ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকে কোম্পানি সংগঠন। এলে কোম্পানি সংগঠন বা যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে? 2 বা ততোধিক ব্যক্তি অথবা কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে যৌথভাবে মূলধন সরবরাহ করে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী যে ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকে কোম্পানি সংগঠন বলে। অথবা 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী যে সংগঠন গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় তাকে কোম্পানি সংগঠন বলে। একদম সোজা। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী যে ব্যবসায় সংগঠন গড়ে ওঠে বা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে কোম্পানি সংগঠন বলে। একদম অনায়াসে কিন্তু যে অতি সহজে আমরা এই উত্তরটা দিয়ে দিতে পারি। ঠিক আছে? হ্যাঁ, আমরা দেখি আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ হনুপা লেখা দেখা যায় না, এটা মাঝে মধ্যে লেখা না দেখা যাওয়ার কারণ হচ্ছে নেটওয়ার্কটা দুর্বলের কারণে এরকম হয়। হ্যাঁ, এনিতা তাবাসসুম চমৎকার লিখেছ। প্রাইভেট কোম্পানি, হ্যাঁ প্রাইভেট কোম্পানি বলেছ। হ্যাঁ, এনিতা তাবাসসুম, শামীম সাকিব, কোচি বাহাদুর, গঠিত পরিচালিত, খুব চমৎকার লিখেছ। সাদমান সাকিব, চমৎকার লিখেছ। হ্যাঁ, এনিতা তাবাসসুম অনেক ভালো লিখেছ আর কি, যে তোমায় অনেক ধন্যবাদ। মোহাম্মদ জামশেদ নয়ন, মোহাম্মদ সাইমুন চাঁদপুর গভর্নমেন্ট কলেজ থেকে। হ্যাঁ, শেখ শহীদ খান, আজকে আসতে দেরি হয়ে গেল না? দেরি হয়ে গেলে তো তোমাকে ঢুকতে দেওয়া ঠিক হয় না আর কি যে ক্লাসে। হ্যাঁ, তাহলে দেখো এই যে মাঝে মধ্যে দেখা যাবে যে এই কথাগুলো আমরা বোর্ডে যা লিখি সেগুলো দেখা যায়, আবার মাঝে মধ্যে দেখতে অসুবিধা হয়। যখন দেখা যায় তখন তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিবে, তাহলে তোমাদের এটা সুবিধা হবে। তাহলে চলো কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্যগুলো আমরা একটু আলোচনা করি, কেমন? এগুলো আমরা কিছুটা আলোচনা করেই ফেলছি, কিন্তু তারপরেও আমরা এখন বোর্ডে দেখিয়ে দিব যে আলাদা টপিকস হিসেবে কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য। আজকে আমাদের ছিল কোম্পানি সংগঠনের ধারণা, বৈশিষ্ট্য এবং গুরুত্ব। তাহলে আমরা একটু দেখছি যে কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য 1 নম্বরে হচ্ছে আমাদের আইন সৃষ্ট। কোম্পানি সংগঠন আইনের দ্বারা সৃষ্ট একটি প্রতিষ্ঠান।
কত সালের আইন? 1994 সালের কোম্পানি আইন। 2, কৃত্রিম ব্যক্তিসত্তা। কোম্পানির কি আছে? কৃত্রিম ব্যক্তিসত্তা। কিবরিয়া স্যার কিন্তু যে একটা স্বাভাবিক ব্যক্তিসত্তা আছে, এটা কৃত্রিম না। অর্থাৎ আমি নিজ নাম, আমি এই যে এখন কথা বলছি, আমি নিজ নামে কোথাও দেখা যায় যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারি, জমি জমা কিনতে পারি, বেচতে পারি, মালপত্র কিনতে পারি, তাহলে আমার নামে রেজিস্ট্রি হতে পারে, আমি কোথাও সাক্ষী হতে পারি। তাহলে কেন? কারণ আমি একজন ব্যক্তি। তাহলে কোম্পানি কি এরকম ব্যক্তি? না, কোম্পানি হচ্ছে একটা কৃত্রিম ব্যক্তি। এই মর্যাদাটা তাকে কে দিয়েছে? কোম্পানিকে কে দিয়েছে? এটা দিয়েছে 1994 সালের আইন। কেন দিয়েছে এই কারণে যে, কারণ যেমন অংশীদারি ব্যবসায় দেখা যায় একজন অংশীদার যদি মারা যায় তাহলে প্রতিষ্ঠানটা বিলোপ সাধন ঘটে যায়, তাহলে এটা একটা ঝামেলা। মানুষ ক্ষণস্থায়ী জীবনে যে কেউ একজন আসবে যাবে এটা, কিন্তু প্রতিবার যদি এরকম চুক্তি ভঙ্গ হয়ে যায়, প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো মহা সমস্যা। কিন্তু এই কোম্পানি সংগঠন মনে করো যে কৃত্রিম ব্যক্তি সত্তা দিয়েছে 1994 সালের কোম্পানি আইনে, ওই অংশীদারি ব্যবসায় এই ঝামেলাটা যাতে না হয়। অর্থাৎ মালিক যদি মারাও যায় প্রতিষ্ঠান চলবে, নিজ নামে চলবে। তোমরা দেখো কিছুদিন আগে আমাদের ইসলামী ব্যাংকের এই এস আলম গ্রুপের কিন্তু যে একজন মালিক মারা গেলেন, এস আলম গ্রুপ কি বন্ধ হয়ে গেছে? না, চলছে, কারণ তাদের প্রতিষ্ঠান কোম্পানি সংগঠন। আমরা যে কোকা কোলা খাই, এটা কার জানো? আব্দুল মোনেম লিমিটেড, কুমিল্লা অঞ্চলে। তাহলে এই আব্দুল মোনেমও কিন্তু কিছুদিন আগে মারা গেছেন। আব্দুল মোনেম লিমিটেড কোকা কোলা কি বাজারে আসা কি বন্ধ হয়ে গেছে? না। তাহলে এটা কেন? এটা একটি পাবলিক লিমিটেড কোম্পানি। এছাড়া আমরা দেখেছি যমুনার ফিউচার পার্কের যিনি মালিক বা যমুনা গ্রুপের যিনি মালিক নুরুল ইসলাম বাবু, তিনিও কিন্তু যে মারা গিয়েছেন, ওনার প্রতিষ্ঠান কি বন্ধ হয়েছে? না। এর আগে আমরা দেখেছি স্কোয়ারের যিনি মালিক শ্যামসনী চৌধুরী, উনি মারা গেছেন, বন্ধ হয়েছে? না। আরএফএলের যিনি মালিক উনিও মারা গেছেন, ইস্পানের যিনি মালিক উনিও মারা গেছে, কিন্তু প্রতিষ্ঠানগুলো কিন্তু যে চলমান। কিভাবে? কারণ এই প্রতিষ্ঠানটা কেউ না কেউ উদ্যোগী হয়ে তৈরি করেছে, কিন্তু ওই উদ্যোক্তার মৃত্যুতে অথবা ওই পরিচালকের মৃত্যুতে, ওই চেয়ারম্যানের মৃত্যুতে, মালিকের মৃত্যুতে, শেয়ার হোল্ডারের মৃত্যুতে প্রতিষ্ঠান কিন্তু বিলুপ্ত হয় নাই। তার মানে ব্যক্তি চলে গেছে, কৃত্রিম ব্যক্তি রয়ে গেছে। অরিজিনাল ব্যক্তি চলে গেছে, কৃত্রিম ব্যক্তি রয়েছে। তাহলে কোম্পানি সংগঠনের একটি কৃত্রিম ব্যক্তি সত্তা আছে। এই কৃত্রিম ব্যক্তি সত্তা দিয়ে সে কিন্তু নিজ নামে জমি দলিল করতে পারে, কারো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে। চিরন্তন অস্তিত্ব। চিরন্তন অস্তিত্ব। ওই যে বললাম নুরুল ইসলাম বাবুলরা চলে গেছে, আব্দুল মোনেমরা চলে গেছে, শ্যামসনী চৌধুরীরা চলে গেছে, প্রতিষ্ঠান রয়েছে। কেন? কোম্পানি আইন একে চিরন্তন অস্তিত্ব দিয়েছে। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যদি এটার বিলুপ সাধন না করে, তাহলে শুধু মালিকের মৃত্যুর কারণে এই প্রতিষ্ঠানের বিলুপ্ত হবে না। 4, সীমাবদ্ধ দায়। অংশীদারি ব্যবসায় আমরা বলেছিলাম যে অংশীদারি ব্যবসায় একটা বড় অসুবিধা হচ্ছে অংশীদারদের দায় হচ্ছে অসীম। অনেক সময় অসচ্ছল অংশীদারের দায়ও সচ্ছল অংশীদারকে প্রযোজ্য ক্ষেত্রে বহন করতে হয়, এই জন্য বলা হচ্ছে যে অসীম দায়। কিন্তু কোম্পানি সংগঠনে কেউ কারো দায় বহন করে না। আমি 100টা শেয়ার কিনেছি, যদি লস হয় আমি এই 100টা শেয়ারের মার যাবে, কিন্তু আরেকজনকে আমার কোনো টাকা পরিশোধ করতে হবে না, অথবা আরেকজনের দায় অথবা কোম্পানির দায় আমাকে বহন করতে হবে না। কোম্পানির নিজস্ব সিলমোহর আছে, তাহলে পরিচালিত হয় কিভাবে? এটা সিলমোহর বুঝো তো, অর্থাৎ কোম্পানি তো আর স্বাক্ষর করতে পারে না, তাহলে কোম্পানির একটা সিল থাকে, যে সিলের মধ্যে হয়তো লেখা থাকবে যমুনা ফিউচার পার্কস লিমিটেড। হ্যাঁ, তবে এটা আবার জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধকের কার্যালয় থেকে এটাকে রেজিস্টার্ড করে নিতে হয়, তাহলে এই সিলমোহরটা সেখান থেকে নিতে পারে। কেমন? কোম্পানি এই সিলমোহর দিয়ে সে চলে। হস্তান্তর যৌথ মূলধনী শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য।
প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ারে কিছুটা বিধিবদ্ধ নিয়ম আছে, যে কারণে একটু হয়তো যে জটিল, কিন্তু করা যায়। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি অবাধে হস্তান্তর করা যায়, টাকা যেরকম হস্তান্তর করা যায় এরকম শেয়ারও কিন্তু যে সেখানে হস্তান্তর করা যায়। আছে সদস্য সংখ্যা। সদস্য আমরা বলছি দুই ধরনের কোম্পানি সংগঠন আছে। একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, যার সদস্য সংখ্যা হচ্ছে সর্বনিম্ন 2, সর্বোচ্চ 50, অর্থাৎ 2 থেকে 50। আর পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা হচ্ছে কমপক্ষে 7, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। আছে কিছু বিধিবদ্ধ দায়িত্ব আছে, বিধিবদ্ধ দায়িত্ব সেগুলো একে পালন করতে হয়। আছে গণতান্ত্রিক ব্যবস্থাপনা। গণতান্ত্রিক ব্যবস্থাপনা মানে হচ্ছে যে এখানে শেয়ার হোল্ডার যদি 1 লক্ষ থাকে, 1 লক্ষ শেয়ার হোল্ডারের প্রত্যক্ষ ভোটে এখানে পরিচালক নির্বাচিত হয়। পরিচালকদের মধ্য থেকে একজন এমডির দায়িত্ব পালন করেন, একজন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন, বাকিরা বিভিন্ন ধাপে ধাপে বোর্ড অফ ডাইরেক্টরস থাকে। তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া সকল শেয়ার হোল্ডারদের ভোটাধিকারের মাধ্যমে গঠিত যে কমিটি, তাদেরকে পরিচালক বলা হয়, তাদেরকে বোর্ড অফ ডাইরেক্টরস বলা হয়, এবং তারাই কিন্তু যে প্রতিষ্ঠানটা সকলের পক্ষে পরিচালনা করে। সেহেতু এটা অনেকটাই হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাপনা। আমরা যদি দেখি পরিচালক সংখ্যা, একটু উপর থেকে একটু মুছে দিচ্ছি অনেকগুলো। 9 নম্বরে যদি আমরা আসি, পরিচালক সংখ্যা। প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালক হতে হবে কমপক্ষে 2 জন, আর পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক হতে হবে কমপক্ষে 3 জন। সদস্য সংখ্যা হচ্ছে কিন্তু কমপক্ষে 2, প্রাইভেট, পাবলিকে কমপক্ষে 7। আর পরিচালক হচ্ছে প্রাইভেটে কমপক্ষে 2, পাবলিকে কমপক্ষে 3 জন। আমরা যদি দেখি এটা অনেকটাই হচ্ছে বৃহদায়তন প্রতিষ্ঠান, বৃহৎ প্রতিষ্ঠান। কোম্পানি সংগঠন একটি বৃহদায়তন প্রতিষ্ঠান। কেন? কারণ এর মূলধন বেশি। কেন এর মূলধন বেশি? মূলধন কেন বেশি? ইচ্ছা করলে শেয়ার বাজারে নিবন্ধিত হয়ে ওই প্রতিষ্ঠানটা নতুন মূলধন সংগ্রহ করতে পারে। এখন যদি প্রাণ আরএফএল যদি চায়, তাহলে তারা বাজার থেকে 100 কোটি টাকা নিয়ে নেওয়া কোনো ব্যাপার না, ওরা বিক্রি করবে প্রতি শেয়ার 10 করে। কেউ হয়তো 100টা কিনবে, কেউ 1000, কেউ 1 লক্ষ শেয়ার। এভাবে কয়েক লাখের কাছে তারা যখন শেয়ারটা বিক্রি করবে, তাদের 100 কোটি টাকা কিন্তু যে ফান্ড হয়ে যাবে। সুতরাং কোম্পানি সংগঠন করা হয় বৃহদায়তন প্রতিষ্ঠানের জন্য। তাহলে বৃহৎ মূলধন কিন্তু যে এখানে আমাদের আছে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখলাম যে এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু আলোচনা করলাম। আরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এটা অবসায়ন করা যায়, এটা হিসাব নিরীক্ষা করতে হয়, নিজ নামে নির্দিষ্ট অ্যাকাউন্ট করতে হয়, এর কিছু দলিলপত্র থাকে যেগুলোকে স্মারকলিপি বলে, পরিমেল নিয়মাবলী বলে, এবং এটার গঠন প্রণালীটা অনেকটাই জটিল। কেন জটিল? কারণ আইনের চোখে অনেক কিছু করতে হয়, অনেক ঘোষণা দিতে হয়, সাক্ষীমুখী লাগে, এবং হচ্ছে যে তার অ্যাডভোকেটশিপ লাগে। হ্যাঁ, কোম্পানির যে গুরুত্বপূর্ণ দলিলগুলো, ডকুমেন্টসগুলো, সেগুলো প্রস্তুত করতে হয়, সেগুলো রেজিস্ট্রি করতে হয়, এবং সেগুলো একের পর এক কানেক্টেড করতে হয়। শেয়ার বাজারের সদস্য হতে হলে তাকে অনেকগুলো নিয়ম নীতি মেনে চলতে হয়। এই কারণে বলা হচ্ছে যে কোম্পানি সংগঠনের গঠন প্রক্রিয়াটা আসলে যে অনেকটাই জটিল, যেটা হচ্ছে এক মালিকানা এবং অংশীদারির ক্ষেত্রে দেখাই যায় না। তাহলে এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায় গঠন করা এবং পরিচালনা করা খুবই সহজ, কিন্তু কোম্পানি সংগঠন গঠন এবং পরিচালনা একটি জটিল প্রক্রিয়া। কিন্তু ব্যবস্থাপনা
এর গণতান্ত্রিক ব্যবস্থাপনার কারণে সেখানে সঠিক ব্যক্তিটাকে আনলে এই প্রতিষ্ঠানটা বৃহদায়তন প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত উপযুক্ত। সেজন্য সবসময় বলা হয় অধিক মূলধন থাকার কারণে যৌথ মূলধনী কোম্পানি বা অধিক মূলধন সংগ্রহ করার সুযোগ থাকার কারণে যৌথ মূলধনী কোম্পানি সবসময় উপযুক্ত হচ্ছে বৃহদায়তন প্রতিষ্ঠানের জন্য। এই জন্য বৃহদায়তন প্রতিষ্ঠান বলতে যেগুলো তুমি দেখুন বিএসআরএম রডস অথবা আরএফএল, স্কয়ার, প্রাণ বা যমুনা, বসুন্ধরা, এরকম আনোয়ার ইস্পাত, একেএস, আকিজ গ্রুপ, এই সবগুলো প্রতিষ্ঠানে কিন্তু একসময় একজন ব্যক্তি হয়তো যে গড়ে তুলেছিল ছোট্ট পরিসরে, কিন্তু পরবর্তীতে তারা 1994 সালে কোম্পানি আইনের অধীনে সেই প্রতিষ্ঠানটাকে তারা ফর্ম করেছে, গঠন করেছে নতুনভাবে। এছাড়া যতগুলো ব্যাংক দেখো প্রত্যেকটা ব্যাংকই হচ্ছে কোম্পানি সংগঠন। সোনালী, অগ্রণী, রূপালী, জনতা, ইসলামী ব্যাংক, আলারাপা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সবগুলো শেষে লিমিটেড লেখা থাকুক অথবা না থাকুক, এরা প্রত্যেকে কোম্পানি সংগঠন। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এখানে একটু শেষ করব, কারণ আজকে যেহেতু দুটা ক্লাস, আজকে আরও একটা টপিক ছিল, সেটা হচ্ছে কোম্পানি সংগঠনের গুরুত্ব। তো গুরুত্বগুলো প্রায় এসেই গেছে, কিন্তু তারপরেও আমরা এটা আগামী ক্লাসে একটু আলোচনা করব। তো তোমরা যারা আছো, বাসায় আছো, একটু পড়াশোনা করব, আমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করব। ওই যে বললাম বিজয়ের মাস শুরু হলো, বিজয়ের মাসে আমাদেরকে এই চেতনায় আসতে হবে যে দেশকে ভালোবাসতে হবে, আর দেশকে ভালোবাসাই হচ্ছে স্বদেশ প্রেম। আর প্লেটো বলছে নিজের কাজটি সর্বোত্তমভাবে করাটাই হচ্ছে সর্বোত্তম দেশপ্রেম। সুতরাং আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গায় নিজের কাজটি সবচেয়ে সেরাভাবে করব, তাহলে আমাদের দেশপ্রেম হবে। সুতরাং আজকের এই দিনে আমরা আবারও 1971 সালে আমাদের স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধে যারা মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি। আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই মুক্তিযুদ্ধে নিহত প্রত্যেকটা শহীদকে, বীর শ্রেষ্ঠদেরকে, বীর উত্তম, বীর প্রতীকদেরকে, এবং সর্বোপরি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা আজকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি, কারণ যার জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রটা হতো না। তো সুতরাং একদম নেপথ্য নায়ক, এছাড়া জানা অজানা আরও অনেক নায়ক আছে, সবাইকেও কিন্তু যে আমরা স্মরণ করছি। তো চলো আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশকে হৃদয়ে ধারণ করি, এবং আমরা আমাদের কাজটাকে সর্বোত্তমভাবে করি, এবং ডানে বামে যারা আছে, আমার চারপাশে যারা আছে, তারা যাতে আমাদের হাত এবং মুখ থেকে যাতে তারা নির্ভর থাকে, নিশ্চিন্ত থাকে, যাতে ক্ষতিগ্রস্ত না হয়। ভালো থেকো সবাই, বাসায় থেকো, নিরাপদে থেকো। শীত এসে গেছে, শীতের কারণে করোনা এখন শক্তিশালী হচ্ছে, সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর সতর্কতা হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এখন যতদিন ভ্যাকসিন না আসে, মাস্ক হচ্ছে যে খুব ভালো উপায়। সুতরাং আমরা মাস্ক পরব এবং করোনার থেকে বেঁচে থাকব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। আগামী সপ্তাহে একই সময়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।